যাতে পাকিস্তানিরা এখান থেকে আনশিফট না পায়, এরকমভাবে বললো। তো এটা দিয়ে আরম্ভ হলো। সেখানে আমার রোল খুবই কম ছিল। আমি খালি একজন ভুক্তভোগী। ছেলেদের খুব ভয় করতাম। তারপর আমরা যখন প্রফেসর ঢুকতো তখন আমরা সামনে গিয়ে বসে আমরা ক্লাস করতাম আর কি। ছেলেদের সাথে কথা বললেই বদনাম হয়ে যাবে, বাপ মা জিজ্ঞেস করে তুমি কেন এইসব করছো ওইসব করছো, বুঝলেন না। আমাদের ওখানে নিজেদের ইউনিভার্সিটি ইলিনয়তে একজন ভদ্রমহিলা ছিল ডাক্তার, তো ওকে হিজড়া বলতো। ডক্টর সুলতানা আলম, সুলিভান ব্রাদার্সের নানু, বর্তমান সময়ে বাংলাদেশের এক আলোচিত ব্যক্তি। তবে আমরা ইতিমধ্যে অনেক জেনেছি বাংলাদেশের রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান কীভাবে বাংলাদেশের ফুটবলে এসেছে। তবে আমরা অনেকে জানি না 1961 সালে একজন মেয়ে হয়ে তিনি কিভাবে আমেরিকায় পড়তে গিয়েছিলেন। বাংলাদেশ প্রতিদিনের পর্দায় আমরা এটাই জানবো সেই সময়কার চ্যালেঞ্জ, তখনকার সঙ্গে বর্তমানের পার্থক্যটা আসলে কেমন ছিল এবং উনি কী কী আসলে ফেস করেছেন। শুরুতে আসলে আপনার কাছে জানতে চাইবো 1961 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও আগে সেই সময়টায় আমেরিকাতে কিভাবে পড়তে যাওয়া হলো? আমি এখান থেকে একটা রোটারি স্কলারশিপ নিয়ে গেছিলাম। তখন ওটাতে একটা ছিল ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল আর তখন পাকিস্তান, এটা মিলে। তা আমি ওটা করলাম, তারপর ওটা নিয়েই গেলাম আর কি। হ্যাঁ, ওখানে পড়তে গেছিলাম। তখন আমার বয়স 20। তখন আমি ভাবি নাই যে মেয়েরা তো এরকমভাবে যায় না। হ্যাঁ, তা আমি ওখানে গেছিলাম এই আর কি। অনেকে বলে আপনি মুক্তিযুদ্ধ, আমরা সব জায়গায় লিখতে দেখেছি যে আপনি মুক্তিযুদ্ধের সময় অবদান রেখেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আমরা একটু এই ব্যাপারে জানতে চাই আসলে ঠিক কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন বা ওই সময় আসলে আপনার কন্ট্রিবিউশনটা কী ছিল? আমি এটা আসলেই বুঝি না, বুঝলেন। শুনেন, আমি তখন আমেরিকায় ছিলাম। আমি যাতে পাকিস্তানিরা এখান থেকে আনশিফট না পায়, এরকমভাবে বললো। তো এটা দিয়ে আরম্ভ হলো। সেখানে আমার রোল খুবই কম ছিল। আমি খালি একজন ভুক্তভোগী, কথা না। আমার ওখানে আই ডোন্ট নো পলিটিক্যাল অ্যাকশন, অর্গানাইজিং, এসব কিছুই না, বুঝলেন। তারপর ধরেন আমিও পিএইচডি করতে গেছি, বেশি মেশামেশিও করতাম না কারোর সাথে। তা এখন আমি বুঝি না এটা নিয়ে মানুষ এত বড় করে কেন। না, আপনি কাঁদছেন আপনার বাবার জন্য, আপনার মার জন্য, আপনার বোন ভাইয়ের জন্য, ওটা তো ন্যাচারাল। তো এটা নিয়ে আপনি কেমন করে ক্রেডিট নেবেন বলেন তো? হ্যাঁ, আপনি এটা নিয়ে কেমন করে বলবেন যে আপনি যুদ্ধ করেছেন, হেন এটা অন্যায়, বুঝলেন, এটা অন্যায়। আমি একটু আপনার আর্লি লাইফে আসতে চাই। 1961 সালে যখন পড়তে গিয়েছিলেন, ওই সময়টা আসলে একজন মেয়ে হিসেবে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল? আমাদের এখানে তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা 5 জন ছিলাম আমার ক্লাসে, ইংলিশ লিটারেচারে। হ্যাঁ, ওই ব্যাচে তা 5 জন ছিলাম। তা আমরা আপনারা 5 জন মেয়ে ছিলাম। হ্যাঁ, আমরা হলওয়েতে দাঁড়িয়ে থাকতাম। ছেলেদের খুব ভয় করতাম। তারপর আমরা যখন প্রফেসর ঢুকতো তখন আমরা সামনে গিয়ে বসে আমরা ক্লাস করতাম আর কি। আর ওই সারা দিন আমরা মেয়েদের কমন রুমে থাকতাম। আমাদের একজন হেল্পার ছিল কালু বলে। হ্যাঁ, কালু ভাই আমাদেরকে ওই মধুর ক্যান্টিন থেকে সিঙ্গারা আর কলা কিনে এনে দিত, বুঝলেন। ওরকমভাবে আমরা ছিলাম। ওইখানে সকালবেলা ঢুকতাম ওই কমন রুমে, তারপর বিকালবেলায় বের হয়ে আসতাম, বুঝলেন। তা ওখানে আমরা খুব ভয়ে ছিলাম, কারণ একটু ছেলেদের সাথে কথা বললেই বদনাম হয়ে যাবে, বাপ মা জিজ্ঞেস করে তুমি কেন এইসব করছো ওইসব করছো, বুঝলেন না। তখন কিন্তু মানুষের রেপুটেশন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তখন আমাদের লাইফ খুব সিম্পল ছিল, আমাদের চাহিদা খুব কম ছিল। তাহলে ওই সময়টাতে আপনি যেটা দেখেছেন, আপনি যেটা বললেন যে আপনার আসলে এই সোসাইটি থেকে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, তখনকার সমাজের সঙ্গে বর্তমান সমাজের আসলে কতটুকু পার্থক্য দেখেন, স্পেশালি মেয়েদের ব্যাপারে, তাদের সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে? আচ্ছা, যেটা হচ্ছে যে আপনি এটা ইউনিভার্সালি দেখবেন, মেয়েরা যখন খালাস পায় না, ওরা খালাস পায় কোন দিকে? ওইটা হলো যে তুমি সাজুগুজু করতে পারবে, তুমি লিপস্টিক পরতে পারবে, তুমি ছেলেদের সাথে বসে কফি খাইতে পারবে, কথাটা বুঝলেন। কিন্তু যখন ওগুলো সব হয়ে গেলো তখন আপনিও ডাক্তার, আমিও ডাক্তার, না, কিন্তু আপনি আমার থেকে অনেক তাড়াতাড়ি উপরে চলে যেতে পারবেন। ওই ডিসক্রিমিনেশন পলিটিক্যাল আর ইকোনমিকটা ওটা থেকে যায়। ফ্রিডম অনলি মিনস দ্যাট
ইউ ক্যান ওয়্যার দ্য ক্লোথস ইউ ওয়ান্ট টু, হ্যাঁ, আপনি সাজুগুজু করতে পারবেন, আপনি বেড়াতে পারবেন, একটা ছেলের সাথে একই বেঞ্চে বসতে পারবেন। কিন্তু তারপর যখন আমরা আসলে ইকোনমিক রোলে আসি, সোশ্যাল রোলে তো সেটা হয় না। এখন দেখেন আপনার পার্লামেন্টে বেশিরভাগই ছেলে, না পুরুষ। জি জি। তারপর দেখুন সব কর্পোরেশনে, ব্যাংক, এগুলো সব তো পুরুষরাই তো ইয়ে করছে, না? তা এটাই আমি দেখি যে তফাৎটা সুপারফিশিয়াল, কিন্তু এটা পুরো দুনিয়াতেই একটা জিনিস। খুব কমন একটা প্রশ্ন যে বিভিন্ন আসলে দেখি আমরা ওয়েস্টার্নে দেখি, পশ্চিমা দেশগুলোতে দেখি এবং বাংলাদেশে আমাদের আসলে যেটা কমন প্রশ্ন যেটা করা হয় যে সমাজে মেয়েদের প্রতি সমাজের আসলে দৃষ্টিভঙ্গি কি। বাট আপনাকে আমি যে প্রশ্নটা আসলে করতে চাই, আপনি আমেরিকায় থেকেছেন অনেক বছর যাবত, আপনি বাংলাদেশে এখন থাকছেন বা আগেও থেকেছেন, মেয়েদের চোখে অর্থাৎ আমেরিকান মেয়েদের চোখে তারা আসলে সমাজকে কিভাবে দেখে এবং বাংলাদেশের মেয়েরা সমাজকে কিভাবে দেখে, আমি আসলে মেয়েদের দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। আচ্ছা, যেটা হয়েছে এটার মধ্যে একটা আয়রনি আছে, তাই আমি যখন ওখানে প্রথমে যাই, মেয়েরা যে ইউনিভার্সিটিতে পড়তো না, কি মোটে 3টা সাবজেক্ট, না কি 4টা সাবজেক্ট, একটা হলো নার্সিং, একটা হলো লাইব্রেরি সায়েন্স, একটা হলো হোম ইকোনমিক্স, আর একটা হলো এডুকেশন। মেয়েরা খালি স্কুলে পড়াতে পারতো, কলেজে না। ওরা ডাক্তার হইতে পারতো না, নার্স হতো, কথাটা বুঝলেন? বরং যদি আমাদের ওখানে নিজেদের ইউনিভার্সিটি ইলিনয়তে একজন ভদ্রমহিলা ছিল ডাক্তার, তো ওকে হিজড়া বলতো, কথাটা বলতো এরকমভাবে বলতো। তারপর মানে ওই লাইব্রেরিতে কাজ করতে পারে, এরকম ধরনের। হ্যাঁ, আসলে একদিকে আমরা পর্দা সোসাইটিতে বলে যে মেয়েদের জন্য আলাদা করে ডাক্তার লাগে, কথা বলে মেয়েদের জন্য আলাদা করে কলেজ লাগে, কারণ ওদেরকে এডুকেশন কীভাবে যাই পড়াতে হবে, মেয়েদের জন্য আলাদা করে স্কুল টিচার লাগে, এইসব। ওই দিকে ওই পর্দার মধ্যেই আমাদের অপরচুনিটি একটু বেশি ওদের তুলনায়, কথাটা বুঝলেন? কিন্তু অ্যাজ ফার অ্যাজ পলিটিক্যাল এক্সপ্রেশন ইজ কনসার্ন আর আমাদের রোল ইন দ্য লার্জার ইকোনমি, সেটা দুই দিকেই লিমিটেড আর কি।